আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1-এর 12তম লেকচারে সবাইকে স্বাগতম। আচ্ছা, সবাইকে আমি গ্রুপে একটা নোটিশ দিয়ে দিছি, নোটিশটা আমি এখন আবার রিপিট করতেছি। টপিক আমি 24 ঘন্টা দিছিলাম, 24 ঘন্টা দেওয়ার মানে অফিসিয়ালি 24 ঘন্টা ছিল, তারপর আনঅফিসিয়ালি আরও অনেকে গতকালকে টপিক সিলেক্ট করছেন, করার পর যারা বাকি ছিল সবাইকে আমি এবার সেপারেট টপিক অ্যাসাইন করে দিছি। আমি 20 নাম্বারটা চয়েস করছিলাম। তো আপনার আসছে কত? আপনি আমাকে 16 নাম্বার দিয়েছেন। 20 নাম্বারটা আমি তো দিয়েছিলাম। আগে দিয়েছিলাম গতকাল। আচ্ছা, আমাকে একটা মেসেজ দিন তো আবার, কামরান। আমি তো সবার মেসেজই দেখছি, সেই অনুযায়ী আপডেট করছিলাম। আর নাহিদা আরেকবার মেসেজ দাম। মানে আমি স্যার 24 ঘন্টার ভিতরে দিতে পারি না। আচ্ছা, না আমার জানা মতে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, আমি করতেছি, যে আমাকে আগে টেক্সট করছে সে আগে মানে টপিকটা আগে পাবে আর কি। সবাই যার যার টপিকটা মানে মনে হচ্ছে যে যেই টপিক তারা সিলেক্ট করছিলেন ওই টপিকটা এখানে নাই, তারা আমাকে নক করেন, তাহলে এটা আগে সলভ করি। না না, এই যে এখনো এক্সট্রা আছে। পঁয়ত্রিশটা টপিক আছে এখানে টোটাল। 20 নম্বর টপিক, সানডে 5টা 11 PM। আর নাহিদ কই? নাহিদ নক দেম। আরেকটা প্রবলেম যেটা আমি গেস করতেছি, আমি আমার বাসার ল্যাপটপে কিছু আপডেট করছিলাম, তো সেগুলো মনে হয় সেভ হয় নাই। কী কারণে হয় নাই জানি না। এখানে আমি যেগুলো আপডেট করছি, আমি তো 2 জায়গাতেই আপডেট করছি টপিক। আচ্ছা, নাহিদ পরে দিছেন, নাহিদ গতকালকে যেহেতু দিছেন, তাহলে এর আগে দিছে হচ্ছে কামরান, তাহলে টপিকটা কামরান পাবে। কামরানের উপরে যেটা আছে ওটা আমরা দিয়ে দিলাম। কামরানের যেটা আছে স্যার ওটা আমরা দিয়ে 20 নাম্বার দিন আমি শুনছি। ইংরেজিতে এর উপর আচ্ছা, আর হ্যাঁ, ইয়ে তো 17 নাম্বারই আছে। সুজন তো ঠিকই আছে। স্যার রোল অফ কলোনিয়াল দেখলাম ট্রেড ইনিশিয়াল শ্যাপিং গ্লোবাল টেক্সটাইল সাপ্লাই চেইন। ঠিক আছে স্যার। ওইটাই তো আছে। স্যার এটা বলতে স্যার 17 নাম্বারে আপনি 2টা টপিক দিচ্ছেন। টেক্সটাইল সাজ্জাদের তারপরে স্যার আমি ওকে বলছিলাম স্যার দিতে, আমি তো বুঝতে পারতেছিলাম না, পরে আমি দেখি যে এটা স্ক্রিনটা নিয়ে গেছে, পরে আপনাকে আমি ফোন করছি স্যার সাজাতে ওই যে আইডিয়ার নাম লেখা আছে। হ্যাঁ, পরে ঠিক করছি। না, রোল অফ কলোনিয়াল ট্রেড এটা কার? হ্যাঁ, এটা তো আপনারই আছে। ঠিক আছে। আপনারটা ঠিকই আছে। আচ্ছা, নোমান কি এখন দিচ্ছে টপিক? আপনাকে তো আমি টপিক অ্যাসাইন করে দিয়ে দিছি। আচ্ছা, ওইটা না নিয়ে আপনি এমটি একটা টপিক নিচ্ছেন, তাই তো নোমান? এই যে এমটি আর একটা টপিক, ওইটা দিয়ে দিছি। এটাই তো চাইছেন, লেবার প্র্যাকটিস। আচ্ছা, ঠিক। বাকি আছে কয়টা? টপিক বাকি আছে 3টা। না, আমি তো অ্যাসাইন করে দিয়ে দিছি। ও করে দিছে।
কারণ যারা চয়েস দেয় নাই তাদেরকে আমি দিয়ে দিছি। ওকে, আচ্ছা এবার পরবর্তী জিনিসটা, এটা কি 27 তারিখের অ্যাটেন্ডেন্স, তাই না? আচ্ছা, এখানে আইডি নাই কার কার? একটু দাঁড়ান। এবার তাদের ভেতরে তৃষ্ণা বসেন আর বসেন, সুজন বসেন, তারপরে রিদম কি আমাকে টেক্সট করছিলেন? হ্যাঁ, রিদম বসেন। আচ্ছা, আপনারা তিনজন আমাকে করেন না। এখন আপনারা তিনজন একটা কাজ করবেন, 16 ব্যাচের যে রুমটা এটা ফাঁকা আছে, এখানে যাবেন, একটা করে অফসেট পেপার নিয়ে অ্যাপ্লিকেশন লিখবেন যে কী জন্য আপনারা লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন। তারপর ওটা আমার নিজের হচ্ছে কি বলবো, ডকুমেন্টেশন থাকবে আমার কাছে। তারপরে নেক্সট টাইম আবার অ্যাবসেন্ট হলে আমি ওটা ধরবো। অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে ক্লাসে আবার ঢুকবেন। এটা কি 505 না? 506 গিয়ে অ্যাপ্লিকেশন লিখে আসেন, ওই রুমটা ফাঁকা। স্যার আমার নাইদের মধ্যে কেস ফাইনালি স্যার আমার ওখানে এসে করে আচ্ছা, এই মাত্রই তো চেঞ্জ করলাম, চেঞ্জ হচ্ছে না কেন? আপনি কি টেক্সট করছিলেন আমাকে? না, এখন আপনি হ্যাঁ 4 মেটা তো 4 মে আমাকে আমি তো গ্রুপে নোটিশ দিয়ে দিছি যে আমাকে সবাই কারণ দর্শাবেন কেউ অ্যাবসেন্ট থাকলে। অ্যাপারেল যে গ্রুপটা, এটার নোটিশ কি পড়ে দেখাম? এখানে যে আমি বলছি যারা অ্যাবসেন্ট তাদেরকে ভ্যালিড রিজন দেখাতে হবে নেক্সট ক্লাসে। ওই তো অ্যাপ্লিকেশন নিয়ে আসেন, লিখে। আচ্ছা, নিজের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা নিজেদের টপিকটা কপি করে রেখে দেন। এখানে কি প্রবলেম হচ্ছে যে নাহিদের এটা আমি এখনই নাহিদার কামরাটা ফিক্স করলাম, আবার চেঞ্জ হয়ে গেল আপনাদের সামনেই। আমি একটা
এই যে টপিক লিস্টের পিডিএফটা শেয়ার করে দিছি। আচ্ছা, এবার এখানে তো আজকে কতজন আছেন? 22 জন। এর আগের দিন আমি ল্যাব ক্লাস করে ফেলছি, 2টা ল্যাবের টাইটেলটাও দিছিলাম, আপনারা দেখছেন যে একটা বেসিক টি শার্ট বা পোলো শার্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই তৈরি করা দেখাই দিছি, এবং এইগুলো আপনাদেরকে ল্যাব রিপোর্ট আকারে প্রেজেন্ট করতে হবে। সাথে পাচ্ছেন না, তার মানে আপনি 15, মানে আপনি ওই 15-র বাইরে ছিলেন। আজকে আসছে কতজন? 22 জন। এখানে 14 জন আছে, বাকি আচ্ছা, করতে আগ্রহী না হলে আপনি একা করে নেন, সমস্যা নেই। মানে তাদের তো সাবমিট করতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। কোথা থেকে তারা করে আনবে ওটা তারা জানে। আমি ওই অ্যানাউন্সমেন্টটাই দিচ্ছি যে আমি যে কয়টা প্যাটার্ন করাবো, যে কয়টা ল্যাব রিপোর্ট করাবো, ল্যাব রিপোর্টগুলো তো ক্লাসেই দিতে হবে। ল্যাব রিপোর্টের ম্যানুয়ালটা আমি মনে হয় শেয়ার করি নি, ওটা আমি শেয়ার করে দিব। আর হচ্ছে স্পেশালি ল্যাব ফাইনাল এক্সামে প্রত্যেকটা জিনিসের উপর মার্কিং হবে, এবং যে যত ডাইভার্সিফাই করতে পারবে তার প্যাটার্নটাকে, আমি বলছি যে বটম থেকে ডাইভার্সিফাই করা যায়। আর একটা অ্যাপারেল, একটা গার্মেন্ট, এখানে তো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এটা ডিজাইনিংটা করা যায়। হয় এটা আমি ফ্যাব্রিকের উপর ডিজাইন করতে পারি, কোনো আলাদা মোটিভ, ট্রিমস, অ্যাক্সেসরিজ দিয়ে ডিজাইন করতে পারি, অথবা আমি হচ্ছে মডিফিকেশন আনতে পারি যে একটা পার্ট আমি রাখবই না, না রেখে অন্যান্য পার্ট দিয়ে আমি হচ্ছে ওই অভাবটা মিটাবো। যেমন আপনাদেরকে এনভেলপ স্লিভ আগে মনে হয় দেখাইছিলাম। এই যে এই আইটেমটা কি টিভিতে বোঝা যাচ্ছে ভালো মতো? মনে হয় বোঝা যাচ্ছে না। এই যে যেমন এই আইটেমটা দেখেন, এই আইটেমটাই কিন্তু শোল্ডার, দুইটা যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাদের যে শোল্ডার অ্যাটাচ করবে, কোনো শোল্ডার অ্যাটাচ আপনারা পাবেন না। এই আইটেমটা মানে ভ্যান প্লাজায় যদি খুঁজেন, ভ্যান গাড়িতে, সেখান থেকে হয়তো পাইতে পারেন। কিন্তু এই যে মানে আপনারা একটু দেখেন এই অ্যাপারেলটা পান কি না। এটাতে কিন্তু শোল্ডার অ্যাটাচের কোনো অপারেশনই নাই। শোল্ডার অ্যাটাচের অপারেশনটা পুরোটাই স্লিভ অ্যাটাচ দিয়ে কভার করে ফেলছে। তো আপনারা নিজেদের প্যাটার্নে আপনাদের যে সাবমিশনটা হবে ল্যাব এক্সামে, ওখানে আপনারা যে যত ডাইভার্সিফাই করতে পারবেন, নিজেদের প্যাটার্ন ভ্যালিড হইতে হবে অবশ্যই। মানে জিনিসটা বুঝাই দিতে হবে যে স্যার এটা এইভাবে গার্মেন্টে, এটা এইভাবে থাকবে ফ্যাব্রিকটা। তো ওইটার সাপেক্ষে আপনাদের গ্রেড কম বেশি হবে, পুরোটাই ক্রিয়েটিভিটির ওপর। না, আপনাদের ল্যাব এক্সামে আমি ল্যাব ক্লাসে আমি কিভাবে প্যাটার্ন বানাই দেখাইছি। ওটা আপনি তো ছিলেন না, আপনি ছিলেন না, তো আপনি ওই যে আপনি বানানোর না, তো তাহলে এটা আপনার ল্যাকিংস, এটা আপনার জায়গা থেকে ল্যাকিংস। যারা ল্যাব ক্লাস করে নাই তারা হচ্ছে, যারা ল্যাব ক্লাস করছে তাদের সাথে কনসাল্ট করবেন যে আমি যেটা নিয়ে বলতেছি। অ্যাটেন্ডেন্স তো গ্রুপেই দেওয়া আছে, গ্রুপে তো সবাই দেখতে পারবেন যে ল্যাব ক্লাস সহ থিওরি ক্লাসে প্রেজেন্ট কারা ছিল। না 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 ইন্ডিভিজুয়াল। এবং আপনাদের যে কয়টা প্যাটার্ন আমি করাবো আর যে কয়টা ল্যাব রিপোর্ট আমি দিব, সব কিছু সাবমিট করার পর ওখানে গ্রেডের তারপর আপনাদের তো মানে কুইজ এক্সামও হবে, আবার আপনাদের তো ভাইভাও হবে। সব মিলে ঝুলে যে পারফর্ম করবে তারাই মানে ফুল মার্কস পাবে, আর বাকিরা ফেল। আপনারা অ্যাটেন্ড করলে বেসিক্স যদি আমাকে বুঝাইতে পারেন, আপনাদের বেসিক নলেজটা হয়েছে, ফেল আশা করি কেউ করবেন না। কিন্তু আমি ওই জায়গাতে রেজাল্ট ভেরিয়েশন করে ফেলবো।
যে যত সিনসিয়ার থাকবে 15 জন ল্যাব ক্লাসটা করছে, তারা সরাসরি জানে যে প্যাটার্ন কি। আমি তো সফটওয়্যার দিয়ে প্যাটার্ন দেখাই নাই, ল্যাব ক্লাসে আমি আপনাদের হচ্ছে আর্ট পেপার দিয়ে প্যাটার্ন বানায় দেখাইছি, এবং নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন, তারপরে ক্লাসে আবার হবে, ল্যাব ক্লাস হবে। তো ওইভাবে আপনাদেরকে হচ্ছে টপ আইটেম দেখাই দিব কমপ্লিট, এবং বটম আইটেম দেখাই দিব। এই টপ আইটেম আর বটম আইটেম মিলে যে কয়টা ল্যাব রিপোর্ট হয়, আপনাদেরকে ওইটা ল্যাব রিপোর্ট তো সাবমিট করবেন, প্যাটার্নের ভিতর যে যত ডাইভার্সিফাই করবেন তার গ্রেডিং ওইভাবে হবে। এটাই ওকে। তাহলে আমরা ফেরত চলে আসি। কিছু পয়েন্ট মনে হয় গতকালকে মিস হয়ে গেছিলো, যে রিকোয়ারমেন্ট অফ ফ্যাব্রিক স্প্রেডিংয়ের ভিতর এলিমিনেশন অফ ফ্যাব্রিক ফল্ট, আমি কিছু ফ্যাব্রিক ফল্ট দেখাইছিলাম, এবং আমার যখন ফ্যাব্রিক স্প্রেডিংটা হবে, ফ্যাব্রিক স্প্রেডিং করার সময় এই ফ্যাব্রিক ফল্টগুলো এলিমিনেট করতে হবে। তারপরে হচ্ছে কারেক্ট প্লাই টেনশন, আচ্ছা এটাও হয়ে গেছে। লাস্ট একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে এলিমিনেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এলিমিনেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে কার আইডিয়া আছে একটু বলেন তো। প্রতিভা কি আমাকে করছিলেন, আপনি যে আসেন নাই ওইটার রিজন টেক্সট করছিলেন, ইনফর্ম করছিলেন আমাকেও। আপনি তাহলে একটু 506 নম্বর রুমে যান, একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবেন। এখানে আর কেউ আছে এরকম না? ওই রুমে যান, প্রোটোকল সবার জন্য স্যার। তাহলে টেটেসে যান, প্রোটোকল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। আর কেউ আছে? আচ্ছা, এলিমিনেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে স্থির বিদ্যুৎ। এই যে আমাদের এখন লাইট জ্বলতেছে, তারপরে হচ্ছে আর কি এসি চলতেছে, টিভি চলতেছে, এগুলো কি এসি কারেন্ট না আচ্ছা সরি, এগুলো কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাকি ডাইনামিক ইলেকট্রিসিটি? কারণ কারেন্ট দুই প্রকার জানেন না, একটা হচ্ছে এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট, আরেকটা হচ্ছে ডিসি ডিরেক্ট কারেন্ট। আচ্ছা, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা, এটা মূলত মানে এটাকে আসলে মানে আমরা যে গতানুগতিক বিদ্যুৎ বলতে যা বুঝি, এটাকে আমরা বিদ্যুৎ বলতেও পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা জাস্ট চার্জ, মানে বিদ্যুতের অর্ধেক, বিদ্যুতের একক হচ্ছে চার্জ, চার্জের প্রবাহটাই বিদ্যুৎ, তাই না? চার্জ তো বুঝেন, এই যে আপনারা ওইটা তো নিজেরা ফিজিক্স ক্লাসে করার কথা, যে ছোট ছোট কাগজের টুকরা ছিঁড়ে টেবিলে রেখে তারপরে একটা কলম সেটা চুলে ঘষে স্থির বিদ্যুৎ তৈরি করে কাগজের সামনে ধরে কাগজটা আকর্ষণ করে ফেলে না? এটা করেন নাই বা জানেন না কেউ আছেন? রিদম কি করছে? করেন বা না করেন, হয়তো জিনিসটা ফ্রেন্ড করছে, সামনে দেখছেন। তো এটা হচ্ছে চার্জের কারণে, চার্জ ওখানে পাতলা বস্তু তাকে আকর্ষণ করে প্রভাবিত করে ফেলতেছে। আবার মিস্টার বিনের একটা এপিসোড ছিল যে সায়েন্স ফেয়ার নিয়ে স্কুলের, ওখানে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা বল আছে, সেই বলের সামনে যখন কেউ যাচ্ছিল হাত দিচ্ছিল, সবার চুল খাড়া হয়ে যাচ্ছিল, মিস্টার বিনের চুল খাড়া হচ্ছিল না। ও পর্বটা মনে হয় অনেকে দেখেন নাই, আবার অনেকে দেখছেন। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা হচ্ছে মূলত চার্জ, যে আমাদের কাপড়ের ভেতরে স্পেশালি সিনথেটিক ফ্যাব্রিকে ঘর্ষণ বেশি হয়। আপনারা এটা খেয়াল করছেন যে ধরেন নেট টাইপের কতগুলো জার্সির কাপড়ের গেঞ্জি আছে না, ঘরে পরার জন্য অনেকে কিনে না, মেশ ফ্যাব্রিক, এখানে কেউ পরে আসেন নাই। তো নেট টাইপের বা মেশ যে ফ্যাব্রিকগুলা, স্পেশালি নাইলন, পলিস্টার, এগুলোতে ঘর্ষণ বেশি হয়। ন্যাচারাল ফাইবারে তো অ্যামোরফাস রিজিয়ন বেশি থাকে। আপনারা পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা, যে ফাইবারের ভিতর দুই ধরনের ক্ষেত্র থাকে, এরিয়া থাকে। একটা হচ্ছে অ্যামোরফাস, নামগুলো কি চেনা চেনা লাগতেছে? আরেকটা হচ্ছে ক্রিস্টালিন। ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে ক্রিস্টালিন এরিয়া বেশি, আর ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে অ্যামোরফাস এরিয়া বেশি, মানে যেখানে পলিমারগুলা এলোমেলোভাবে থাকে,
ইয়ের ক্ষেত্রে, ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে। কারণ ন্যাচারাল ফাইবার প্রকৃতিতে মানে প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে। কোনো একটা উদ্ভিদ হতে পারে, কোনো একটা প্রাণী থেকে সিল্ক পাইতে পারি, বা মিল্কের ক্যাসিন ফাইবার পাইতে পারি, বা আরেকটা কি উল ফাইবার পাচ্ছি। এগুলো তো প্রত্যেকটা প্রাণীর লোম কি সেম হচ্ছে? প্রত্যেকটা ভেড়ার লোম বা প্রত্যেকটা যে সিল্ক রেশম পোকা, তার কি ইয়েটা সেম হচ্ছে? ওখানে ভ্যারাইটি থাকতেছে না? বা প্রত্যেকটা তুলা গাছের তুলা কি সেম হচ্ছে? পাট গাছের পাট কি সেম হচ্ছে? বা ধরেন ইয়ের পাট, নারায়ণগঞ্জের পাট আর ওইদিকে হচ্ছে রংপুরের পাট, হুবহু আবহাওয়া তো সেম না, তাহলে পাটও হুবহু সেম হবে না, রেডিং প্রসেসও সেম না। বসুন। যারা জবের রিজন দেখাচ্ছেন তারা কি ডিপার্টমেন্ট থেকে জব করবেন তারপর ফুল টাইমে কন্টিনিউ করবেন এরকম পারমিশন নিছেন? পারমিশন নিয়ে আসা? এটা তাহলে ওই হায়ার অথরিটির কাছে আমি ইয়ে করবো আর কি, যে স্টুডেন্টরা এই এক্সকিউজ দিচ্ছে, তো তাদের আলাদা করে পারমিশন নিতে হবে। আর না হয় আপনারা উইকেন্ডে শিফট হয়ে যেতে পারেন, রেগুলারে কন্টিনিউ না করে উইকেন্ড ব্যাচে করতে পারেন। আচ্ছা, তো অ্যামরফাস রিজিয়ন আর ক্রিস্টালিন রিজিয়ন নিয়ে যে কথা বলতেছিলাম, আমাদের ম্যানমেড ফাইবারে এই ঘর্ষণটা বেশি হয়। ন্যাচারাল মানে কটনের তৈরি একটা টি শার্ট বা পোলো শার্ট, এখানে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির বিদ্যুৎ উৎপন্ন হবে না তা না, এখানেও হয়। কিন্তু ম্যানমেড ফাইবার দিয়ে যেগুলো পলিস্টার নাইলন দিয়ে তৈরি যে কাপড়গুলো, ওগুলোতে এই ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎটা বা ওই ফ্যাব্রিকটা আমি যে বিছাচ্ছি ওখানে ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি দুইটা ধরেন এবার কাপড়ের প্লাই, ফ্যাব্রিক প্লাইতে নিচ থেকে কাপড়ের প্লাই সব সাজানো হয়েছে 28, 29, 30, এখানে যদি স্থির বিদ্যুৎ মানে উৎপন্ন হয়ে যায়, আমি যখন বিছাচ্ছি, বিছানোর ফলে অবশ্যই কাপড়ের উপর দিয়ে তো আরেকটা কাপড় একটা ঘর্ষণ হয়ে যাচ্ছে না। ভিডিওটা সেদিন তো ভিডিও প্লে করছিলাম, আপনারা ক্লাসে অনেকে ছিলেন না, তাদের জন্য হালকা করে 10 সেকেন্ড দেখাচ্ছে ক্লিপটা। ওই দিক থেকে যে কাপড় আসতেছে এই প্লাইটার উপর আরেকটা কাপড় বসতেছে, মেশিন তো অনেক জোরে চলতেছে, তো এখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে একটা ফ্রিকশন, একটা ঘর্ষণ অবশ্যই আছে, এবং এটার ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয়। তো এই স্থির বিদ্যুৎটা যখন তৈরি হয় ইন দ্য ফ্যাব্রিক, স্পেশালি হোয়ার দ্য প্রপোর্শন অফ সিনথেটিক ফাইবার ইজ হাই, যেখানে যে সিনথেটিক ফাইবার বেশি থাকে, দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড ইন লার্জার স্কেল ডিউরিং স্প্রেডিং অফ ফ্যাব্রিক। অ্যাজ এ রেজাল্ট ইট বিকামস কমপ্লিকেটেড টু প্লেস ফ্যাব্রিক অফ ওয়ান প্লাই টু দ্য আদার, দ্যাট মিনস প্লাইস অ্যাট্রাকশন অর রিপালশন। তার মানে ওখানে ফ্যাব্রিকটা, এই যে আমরা বারবার যে বলতেছি প্লাই ডিরেকশনকে ঠিক রাখতে হবে, প্লাই টেনশনকে ঠিক রাখতে হবে, এই যে ফ্যাব্রিক কারে প্লাই টেনশনটা ঠিক থাকতে হবে, ফ্যাব্রিকটা ফ্ল্যাট হইতে হবে। ওখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফলে ফ্যাব্রিকটা আর ফ্ল্যাট থাকতেছে না বা ওইটার টেনশন ঠিক থাকতেছে না। ওই অবস্থায় আমি কাটলে আমার কাটিংটা ফল্টি হওয়ার চান্স আছে। যখন কাটিংটা ফল্টি হবে তখন কি হবে? তখন এটা একটা ডমিনো ইফেক্ট, বুঝেন? ডমিনো ইফেক্ট হচ্ছে ওই যে ইউটিউবে তো এরকম অনেক ভিডিও আছে যে সাজায় রাখছে অনেকগুলা সারি সারি স্কোয়ার, কতগুলা কিউব,
হ্যাঁ, একটা ফেললে একটার ধাক্কায় সবগুলো পড়ে যায়। যে একটা প্রশ্ন করা হলো, তারপর সেই প্রশ্নর জবাবে আস্তে আস্তে সরকারই চেঞ্জ হয়ে গেল। এগুলো হচ্ছে ডমিনো ইফেক্ট দুনিয়াতে। মানে ছোট্ট একটা ঘটনা অনেক তারপরে প্রথম বিশ্বযুদ্ধে কী হয়েছিল, হাঙ্গেরির যে রাজপুত্র, সে হচ্ছে অস্ট্রিয়া এরিয়াতে ভিজিট করতে গেছিল, তাকে অ্যাসাসিনেট করে ফেলছিল, খুন করে ফেলছিল। ওইটার প্রতিক্রিয়া জানাতে হাঙ্গেরি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল। তখন জার্মানি অস্ট্রিয়ার পাশে এসে দাঁড়ায় অস্ট্রিয়া হাঙ্গেরি সব দখল করে ফেলছিল। প্রথম বিশ্বযুদ্ধ একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে যখন বড় ঘটনা হয়ে যায়, ডমিনো ইফেক্ট। তো এখানেও এই যে যখন আমার প্লাই টেনশন ঠিক হবে না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকবে ফ্যাব্রিকের উপর, তখন ওটা কি হবে, ওটা আমি সব কেটে ফেললাম, কেটে সুইংয়ে পাঠাই দিলাম। সুইংয়ে পাঠানোর পর ওটা যদি স্লিপ ফ্যাব্রিক হয়, স্লিপ ফ্যাব্রিক হলে তখন দেখা যাবে যে আর 2 স্লিপ সমান হচ্ছে না, তখন ওইটার বকাটা কে খায়, অপারেটর খায়। তারপরে হচ্ছে যদি ওটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট হয়, ওটা দেখা যাবে শোল্ডার জয়েন অপারেশনে গিয়ে শোল্ডারটা মিলানো যাচ্ছে না, তখন হয়তো পিসটাই বাদ চলে যাবে। সেক্ষেত্রে আবার কাটিং ডিপার্টমেন্টের দোষ হবে যে এইটা ওরা কাটার সময় ঠিকভাবে কাটে নাই। কিন্তু মোস্ট অফ দ্য কেসে ওই কাটিং ডিপার্টমেন্টে যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা সুইং ডিপার্টমেন্টে আসার পর সুইং ডিপার্টমেন্টের ওয়ার্কাররা তার দোষ না থাকা সত্ত্বেও সে তার সেলাইটা করে যাচ্ছে, ওটার মানে দায়ভার তার কাছে আসে। তো আমরা তাহলে এখান থেকে কি বুঝলাম, যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে সবসময় দোষগুলা যারা শেষের দিকে থাকে তাদেরই নেওয়া লাগে দায়ভার। কিন্তু এটা সবসময় যে তাদেরই দোষ থাকে তা কিন্তু না। শুরুতে অনেকের তাদের ছোট ছোট ভুলের কারণে পরে এসে একটা বড় সমস্যা তৈরি হয়ে যায়। স্পেশালি ডাইংয়ের ক্ষেত্রে এটা আবার বোঝা যায়। ডাইংয়ের ক্ষেত্রে কেমন বোঝা যায়, শেড ভেরিয়েশন যে প্রবলেমটা, শেড ভেরিয়েশন তো আপনাদেরকে সর্টিং নাম্বারিং বান্ডেলিংয়ের সময় বুঝাইছি, তাই না? যে একই রং, একটা হচ্ছে রাতের 10টা বাজে মেশিনে উঠছে, সকাল যদি 8 ঘন্টার শিফট হয়, সকাল 6টা বাজে নামছে। আরেকটা সেম ফ্যাব্রিকের আরেকটা ব্যাচ, ওইটা সকাল 6টায় উঠছে, দুপুর 2টায় নামবে। ওই দুইটার ভিতরে কিন্তু শেড ভেরিয়েশন হবে। সবগুলাই স্কাই ব্লুর ভিতরে একটা শেড ভেরিয়েশন হওয়ার চান্স থাকে, ওইটা চোখে দেখলেই বোঝা যায়। তখন ওই ডাইং ডিপার্টমেন্ট থেকে তারা যখন ফিনিশিং ডিপার্টমেন্টকে ফ্যাব্রিকটা হ্যান্ড ওভার করে, ফিনিশিং ডিপার্টমেন্ট ওইটা সাইন করে না, ওইটা রিসিভ করে না, যে না আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, এখানে দুইটার ভিতর শেড ভেরিয়েশন হয়ে গেছে। কিন্তু এই সুইং ডিপার্টমেন্ট আর কাটিং ডিপার্টমেন্টের ভিতর এইগুলা হচ্ছে খুব সূক্ষ্ম সমস্যা। তো এগুলো নিয়ে যারা মার্চেন্ডাইজার তারা যখন পিপি মিটিং ডাকে, আচ্ছা এগুলো নিয়ে আপনাদের সাথে এখনও কথা হয়নি, আপনারা এখন অ্যাপারেল 1-এ আছেন, আপনাদের সিনিয়রদের পড়াচ্ছিলাম যে প্রি প্রোডাকশন মিটিং হচ্ছে মার্চেন্ডাইজাররা যখন একটা অর্ডার কনফার্ম হয়ে গেছে, মানে বায়ার আমাকে দিয়ে দিছে 10,000 পিস এই শার্টটা, তখন বায়ার যখন সবাইকে কল করে, ফোনগুলো সাইলেন্ট করে ফেলেন সবাই, তো যখন মার্চেন্ডাইজার মিটিং কল করে যে সব ডিপার্টমেন্টের যারা এক্সিকিউটিভ আছেন, দায়িত্ব রেসপন্সিবল পারসন যারা আছেন, আপনারা আসেন, আমার এই অর্ডারটা নিয়ে কথা বলতে হবে, আপনাদের কার কী প্রবলেম, সেই প্রবলেমগুলো আপনারা বলেন। ওখানে কিন্তু ঝগড়া লেগে যায়। মানে সুইং ডিপার্টমেন্ট কাটিং ডিপার্টমেন্টকে দোষ দেয়, কোয়ালিটি অ্যাসিউরেন্স যারা কিউএ তারা তখন বলে সুইং ডিপার্টমেন্ট সেলাই ফল্ট থাকে, সেই ফল্টি সেলাইগুলো তারা আমার কাছে পাঠায় দেয়, আমার চেক করে আবার আমি জাস্ট টাইমে ডেলিভার দিতে পারি না, কিউসি পাস করতে পারি না, কোয়ালিটি কন্ট্রোল পাস করতে পারি না, তখন ডেলিভারি দিতে লেট হয়ে যায়, তখন মার্চেন্ডাইজার আমাদের বকা দেয়। সুইং ডিপার্টমেন্ট তখন কি বলে যে এটা ফল্টি হয়েছে, এটা আমাদের সুইং ডিপার্টমেন্টের দোষ না, এটা কাটিং ডিপার্টমেন্ট থেকে ভুল কাটা অবস্থায় আসছে। তো তাহলে এখানে ব্লেম গেম চলতে থাকে, একটা চেইন রিয়াকশন, যে আমার দোষ না, ও দোষ করছে, আমার আগের জনের দোষ থাকেও। আচ্ছা, ইজি সেপারেশন অফ দ্য কাট লে ইনটু বান্ডেলস। তাহলে আমার ফ্যাব্রিক স্প্রেডিংটা এমন হইতে হবে যাতে ফ্যাব্রিক কাটার পরে প্রত্যেকটা পিস আমি ইজিলি সেপারেট করতে পারি, বা প্রত্যেকটা একটা কাট প্যানেলের ভিতরে অনেকগুলো প্লাই আছে না, যে 100টা যদি বান্ডেল থাকে, আমি যদি স্লিভ কাটি, এখানে 100টা স্লিভ হলো না, এগুলোও যাতে ইজিলি সেপারেট করতে পারি। যদি ভিতরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে তাহলে কি আমি ইজিলি সেপারেট করতে পারবো না, কারণ ওই দুইটা আকর্ষিত হয়ে একটার সাথে একটা লেগে থাকবে, তখন ওটা আমি বের করতে গেলে ওইটা ওয়ার্কারেরও একটা হ্যাসেল হবে। ছোট জিনিস, এগুলো খুব ছোট মাইনর ইস্যু,
মানে এগুলো নেগলেজিবল লাগে অনেকের চোখে, যেমন সুজন ভাবলো যে না দুইটা একসাথে লেগে থাকলে আমি পারবো না, কেন পারবো, কিন্তু ওটাই আমার 2 সেকেন্ড বেশি লাগতেছে। এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে এনপিটি নন প্রোডাক্টিভ টাইম, ওই 2 সেকেন্ডটাও একটা ডমিনো ইফেক্ট তৈরি করে। সেই ডমিনো ইফেক্টের ফলে একদিনে ওই ওয়ার্কারের প্রোডাকশন কমে যায়, মানে একদিনে না, 1 ঘন্টায় ওর প্রোডাকশন কমে যাবে হচ্ছে 20 পিস, তাহলে দিন শেষে ওর প্রোডাকশন কমে যাবে 200 পিস। সপ্তাহ শেষে ওর সিঙ্গেল অপারেটরের ওর প্রোডাকশন কমে যাবে কত, সপ্তাহ শেষে 1400 পিস, জাস্ট 2 সেকেন্ডের কারণে। এগুলো ইন্ডাস্ট্রিতে আপনারা ভিজিটে গেলেও এগুলো কিছু বুঝবেন না, ইন্টার্নশিপেও যখন যাবেন তখনও কিছু বুঝবেন না। যখন নিজেরা জব করবেন আপনাকে একটা লাইনের দায়িত্ব দিয়ে দেওয়া হবে, আপনি যখন ফাইন্ড আউট করবেন যে কেন আমার তো সবার সামর্থ্য আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু প্রোডাকশন পাচ্ছি না কেন, যে স্টুডেন্টদের তো মেধা আছে কিন্তু তারা মানে করতেছে না কেন, একটা জিনিস তারা পরীক্ষায় খারাপ করতেছে কেন, কারণ তারা ক্লাস করে না। প্রবলেমগুলো এইভাবে ফাইন্ড আউট হয়, মানে জবে না যাওয়া পর্যন্ত আপনারা ইন্ডাস্ট্রি ভিজিট করেন, ইন্টার্নশিপ করেন, ভেতরে সূক্ষ্ম প্রবলেমগুলো চোখে ধরা পড়বে না। আচ্ছা, তাহলে এই যে ইজি সেপারেশনটা আমাকে মেক শিওর করতে হবে আমি যখন ফ্যাব্রিক স্প্রেডিং করব। দ্য বান্ডেল সাইজ অফ কাট ফ্যাব্রিক ডিপেন্ড অন দ্য হাইট অফ ফ্যাব্রিক লে। হাইট অফ ফ্যাব্রিক লে বলতে কি বোঝাচ্ছে? আমি বলছিলাম না যে 70টা প্লাই বা 50টা প্লাই বা 100টা প্লাই বিছানোর পর ওইটা একটা লে, তো এই লেটার উচ্চতা কতটুকু, স্পেশালি যখন কাটিং পড়াবো, স্ট্রেট নাইফ, রাউন্ড নাইফ, ব্যাড নাইফ এগুলো যখন পড়াবো আপনাদেরকে দেখবেন বলা থাকবে যে স্ট্রেট নাইফের জন্য লের উচ্চতা কিন্তু 6 ইঞ্চির বেশি হইতে পারবে না, কারণ আমার মেশিনের যে ব্লেডটা স্ট্রেট নাইফ ওইটার উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি। তাহলে আমার 6 ইঞ্চির থেকে যখন 7 ইঞ্চি হয়ে যাবে তখন দেখবো যে আমি কাটতে গিয়ে উপরের ফ্যাব্রিকগুলো কাটতে পারতেছি না, মানে আটকায় যাচ্ছে মেশিনে। আর আটকায় গেলে একটু যদি ওখানে ড্যামেজ হয়, ওখানে ধরেন ওই 6 ইঞ্চির থেকে 8 ইঞ্চি করে ফেলছেন, তার মানে এই জায়গায় 15টা প্লাই এক্সট্রা আছে বা 20টা প্লাই এক্সট্রা আছে, ওগুলো পুরোটাই কিন্তু ওই যে র এজ হয়ে যাবে। র এজ মানে বুঝেন, কিনারাগুলো নষ্ট হয়ে যাবে ওই স্লিপটা বা ওই ফ্রন্ট পার্টটার। এগুলো হচ্ছে সব ফ্যাব্রিক প্লাই। ধরে নিচ্ছি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 6 ইঞ্চি, আর এখানে অ্যাডিশনাল হচ্ছে 2 ইঞ্চি। মানে আমি রিস্ক নিয়ে আমি হচ্ছে বেশিবার বিছাবো না, কমবার বিছাই আমি কেটে ফেলবো, তারপরে আমি হচ্ছে একটু আড্ডা মারবো আমার কোয়ালিটি ডিপার্টমেন্টের বন্ধুর সাথে গিয়ে। তো এখানে আমার আছে হচ্ছে 15টা প্লাই, আর এখানে 15, 30, 45, এখানে আছে ধরি 45টা প্লাইস। তারপর এখানে তো ধরে নিচ্ছি একটা ফ্রন্ট পার্ট কাটতেছি আমি, ঠিক আছে, একটা ফ্রন্ট পার্ট আমি কাটতেছি, তখন কাটতে গিয়ে আমার কি প্রবলেম হয়ে যাবে, এই উপরের দিকে যে 2 ইঞ্চি আছে, ধরেন একটা আমার 10 ইঞ্চি স্ট্রেট নাইফ, অনেক পুরাতন স্ট্রেট নাইফ, ওটা আস্তে আস্তে ভোতাও হয়ে গেছে কিছু জায়গায়। তো এবার আমি 8 ইঞ্চি মানে আমার ফ্যাব্রিকের আমার ব্লেডটার উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে, আর আমি ফ্যাব্রিক প্লাই সেট করে ফেলছি কত পর্যন্ত, মানে বুঝতেছেন তো আপনারা, 8 ইঞ্চি পর্যন্ত আমি ফ্যাব্রিক প্লাই সেট করে ফেলছি। তখন কি প্রবলেম হবে, এই যে যখন আমি কাটতে যাব, কাটতে গিয়ে যে নিচের এই অংশটা পুরোটা নষ্ট হয়ে যাবে, যেটা ওই যে র এজ বলে। র এজ আপনাদেরকে র এজ ফলটাও দেখাচ্ছি। এই যে যদিও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, রয়েজ যে জায়গায় হয়ে গেছে, সুতা বের হয়ে গেছে না, সুতা বের হয়ে গেছে কিনা, এবার যে হচ্ছে সেলাই করবে,
ধরেন ওভারলক মেশিন দিয়ে সেলাই করলে রয়েসটা বাদ পড়ে যাচ্ছে। ওভারলক মেশিনের সেলাই তো দেখছেন, ওভারলক মেশিনে ব্লেড আছে, ব্লেড দিয়ে সব কেটে রয়েসগুলো কেটে দেয়। কিন্তু এই এরিয়াটা যদি সিঙ্গেল নিডেলের কাজ থাকে বা ওভারলক মেশিনের কাজ থাকে, তখন এই রয়েসটা প্রবলেম ক্রিয়েট করবে না। বা আমার হচ্ছে এই যে লেন্থ, তাহলে সবচেয়ে বড় প্রবলেম কি ক্রিয়েট হয়? আমার একটা এল সাইজের শার্টের ফ্রন্ট পার্টটা আমার লেন্থ হবে 29 ইঞ্চি, আর আমার চেস্টের হবে হচ্ছে 20 ইঞ্চি। চেস্টের যে প্রস্থ হবে 20 ইঞ্চি আর লেন্থ হবে হচ্ছে 29 ইঞ্চি। এবার আমার যদি নিচে রয়েজ হয়ে যায়, এটা তো 1.5 ইঞ্চি কমে গেল, 27.5 হয়ে গেল। তারপর আমি যখন এটা প্রোডাক্ট বানাবো বা স্যাম্পল বানাবো, বায়ারের কাছে যখন আমি বায়ারকে যদি আমি চুরি করে দিও, বায়ার তো প্রত্যেকটা আইটেম সেপারেটলি ইন্সপেক্ট করে, তারপরে ডিটেল শপে পাঠায় আলাদা আলাদা করে পলি করে, ও তো দেখবে 1.5 ইঞ্চি করে শর্ট। তখন কি আমি আর বিজনেস করতে পারবো? গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিসেবে আমি আর অর্ডার পাবো? একটা বায়ার যখন বলবে যে ও তো আমাকে ঠকাইছে এভাবে, ও তো আমাকে 1.5 ইঞ্চি শর্ট, ও আমাকে ইঞ্চিতে লেন্থে কম দিছে ফ্যাব্রিক, এগুলা ওই যে প্রত্যেকটা ধাপে ধাপে ওরা কিন্তু করে, স্যাম্পল নেয়, চেক করে, এটা কোয়ালিটি ইন্সপেকশনে গিয়েই ধরা খেয়ে যাবে। তো তাহলে এইটার জন্য ফ্যাব্রিক স্প্রেডিং কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? আচ্ছা, ডিউরিং ফ্যাব্রিক স্প্রেডিং ডিফারেন্সিয়েশন মার্কস অ্যামাং ফ্যাব্রিক প্লাইস may be required due to color or shade variation or for any other reason. For making this differentiation, low priced colored paper layer is used between fabric plies. After cutting of the fabric for differentiation between colored and non-colored in each bundle, the use of such colored paper is very much helpful. Okay, তাহলে এখানে সেপারেশনটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে তো অলরেডি টিক আর ক্রস মার্ক দেওয়াই আছে, আপনারা তো দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্রসগুলা কি জন্য শেড ভেরিয়েশনে পাস করে নাই বলেন তো? প্রতিভা, দেখা যায় এই ক্রসগুলা কি জন্য শেড ভেরিয়েশনের কোয়ালিটিতে পাস করে নাই, আটকাই গেছে কেন? এই যে ক্রস যে দুইটা দেখা যাচ্ছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এই দুইটা একটু লাইট, শেড, এই দুইটা শেড লাইট হয়েছে, বাকিগুলোর শেড বায়ার যা চাইছে তা ছিল, এগুলো লাইট হয়েছে। তো কথার কথা, এবার এই যে তিনটার ভিতরে কি শেড ভেরিয়েশন আছে না নাই? যাক, এটা একটা স্মার্ট আনসার ছিল। তো শেড ভেরিয়েশন থাকলেও এটা টিক চিহ্ন কেন পাইছে? আচ্ছা, তার ধরে নিচ্ছি একটা গ্রেড এ, একটা গ্রেড বি, একটা গ্রেড সি। এবার গ্রেড এ আর বি পাশাপাশি থাকলে হয়তো পার্থক্যটা বোঝা যাবে না। এবার এ আর সি, যেটা এ থেকে বি একটু চেঞ্জ হয়ে গেছে, বি থেকে সি আর একটু চেঞ্জ হয়ে গেছে, এবার যদি এ আর সি আমি পাশাপাশি রাখি তখন পার্থক্য বোঝা যাবে না? তো আমি যখন কাটবো সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং, আপনারা ফ্লো চার্টে পড়ছেন যে সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং কেন গুরুত্বপূর্ণ? যাতে এইটার বডি পার্টের সাথে এইটার বডি পার্ট মিক্স না হয়ে যায়, যে এইটার স্লিভের সাথে এইটার ফ্রন্ট পার্ট সেলাই হবে, এটার ব্যাক পার্ট সেলাই হবে, এইটার ফ্রন্ট পার্টের সাথে এইটার এইটার যে থান কাপড় আর কি, ওই কাপড় থেকে আমি যে টুকরোগুলো কাটবো সেগুলোই নিজেদের ভিতর সেলাই হবে, এখানে যা কাটবো সেগুলোই নিজেদের ভিতর সেলাই হবে, তাই না? তো এইটা আমি তাহলে কিভাবে ইনশিওর করব বলেন আপনারা? হ্যাঁ, নাম্বারিং কখন করে? নাম্বারিং তো কেটে ফেলার পর করে। তা আমি যে কাটতেছি, কাটার সময় মিশে যাইতে পারে না, বা আমি যে বিছাচ্ছি, স্প্রেড করতেছি, ধরেন এই যে একটা বান্ডিল এ সার্টিফাইড পাওয়া একটা বান্ডিল, ওটা আমি বিছাইলাম, বিছাতে শেষ হয়ে গেছে বান্ডিল, তখন আমাকে বি এক জায়গায় দিতে হচ্ছে, এর আর কোনো বান্ডিল নাই গ্রেডের।
গ্রেড এর কোনো বান্ডিল নাই, এখন গ্রেড বির বান্ডিল আমার বিছানো লাগতেছে এই জায়গাতে। তো তাহলে তখন মিশে যাওয়ার চান্স আছে না? চান্স আছে কি নাই? তো তাহলে এটা কিভাবে সলভ করা যায়? একটা কেস স্টাডি আপনাদের প্রবলেম দিলাম, সলভ করেন, বলেন। তাহসিন, গ্রেড এ আর গ্রেড বি দুইটা কাপড় এখানে বিছানো হচ্ছে, তো বিছানোর সময় এটা কি মিশে যেতে পারে কি না? আমি যখন 100টা কাপড়ের টুকরা সাজাবো একটার উপর একটা করে, মিশে যাওয়ার চান্স আছে কি না? দুইটা ডিফারেন্ট গ্রেড। হ্যাঁ, তো তাহলে এটা মানে এটা প্রবলেম না? তো এটা কিভাবে সলভ করতে হবে? আপনি কি সিনারিওটা বুঝছেন? আমি যে সিনারিওটা বলতেছি, হ্যাঁ, তাহলে এটা কিভাবে সলভ করা যেতে পারে? ইন্ডাস্ট্রিতে কি একটা একটা করে চেক করে ওইভাবে ইন্ডাস্ট্রি চলতেছে? তাহলে কি আপনারা যেই মানে যেরকম রিজনেবল প্রাইসে কম দামে আপনারা জিনিসগুলো পাইতেন? প্রোডাকশনটা তো সহজ করে ফেলা হয়েছে, এই জন্য তো আপনারা পাচ্ছেন। এটা স্যার গ্রেড 1 এর ফেব্রিক যেগুলো আছে ওগুলো বসানোর পরে ওখানে একটা মার্ক করে রাখুন। এরপরে গ্রেডের যে কোথায় মার্ক করব আমি? স্যার যদি স্যার ফার্স্টে গ্রেড 1 আমরা বিছাই রাখি, এরপরে স্যার যদি একটা মানে কিছু দেওয়া যায়, মানে সংকেতমূলক কিছু, এরপরে যদি গ্রেড বিটা দেই তাহলে করে কাটি কাট করা হবে স্যার। ওই কাটা রেগুলার এর মধ্যে তো শেড ডিফারেন্স এত না, বিশ্লেষণ না, ওইটা আপনার চোখে হয়তো বেশি লাগতেছে না, কিন্তু যারা এই যে এটা আমি আগেও আরেকদিন দেখাইছি, আপনারা নিজেরা যদি কেউ কোয়ালিটি কন্ট্রোলে বা ফ্যাব্রিক টেকনিশিয়ান হিসেবে জব করেন, এটা হইতে পারে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে করতে পারেন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করতে পারেন। আপনাদেরকে প্রতি 3 মাস না 4 মাস বা 6 মাস পর পর এই যে কালার ব্লাইন্ডনেস টেস্ট যেগুলো, এই যে ফ্রান্সওয়ার্থ মানসেল টেস্ট, এই মানসেল টেস্টে আপনাদেরকে সব, এখানে তো কোনো নাম্বার থাকবে না, আপনাদেরকে এই যে সবুজ সব দিয়ে দিবে, লাল সব দিয়ে দিবে, নীল সব দিয়ে দিবে, মানে অনেকগুলো মার্বেল, এবার সিরিয়ালে মার্বেলগুলো সাজানো। এই টেস্ট করে আপনাকে শেড ভেরিয়েশন যদি আপনার কাছে সব সমান লাগে, তাইলে এগুলো আপনারা 0 পাবেন এই পরীক্ষায়। মানসেল টেস্ট নিজেরা একটু শখ করে করতে পারেন যে আপনার নিজের চোখে শেড ভেরিয়েশন বোঝার ক্ষমতা কতটুকু। এটা আমি আগেও আরেকদিন দেখাইছিলাম। হ্যাঁ, পারবেন না, কিন্তু চাকরি তো করতেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। কি মানে মানুষ চাকরি করতেছে না? আচ্ছা, তো প্রতিভার মনোযোগ ছিল না মাঝখান দিয়ে, ওটা আমি এখান থেকে দেখে বুঝতেছি। তাহলে সুজন একটা উত্তর বলছিল, আপনি কি ওটার সাথে একমত? সুজন কি উত্তর বলছে ওটাকে খেয়াল করছেন? তাহলে সুজন আরেকবার বলেন যে শেড, আমার যে মাঝখানে ডিফারেন্ট শেডের ফ্যাব্রিক প্লাই যাচ্ছে, এটা আমি কিভাবে সেপারেট করব? ফার্স্টে আমাদের যদি প্লাইন করতে হয় তাহলে শেড যদি এ আর বি আমরা ধরে নিই, তাহলে স্যার ধরে নিই না, এটা ওই নিচে যারা ইনভেন্টরিতে কোয়ালিটি কন্ট্রোল চেক করতেছে ও গ্রেড দিয়েই দিচ্ছে যে এই ফ্যাব্রিক যে এই বান্ডেল এটা এ গ্রেড, এটা বি গ্রেড। সেক্ষেত্রে স্যার আমরা ফার্স্টে এ গ্রেডের কাপড়টা ফার্স্টে প্লেইং করলাম স্যার, স্প্রেডিং করলাম, এরপরে ওটার সাথে যে যদি শেষ হয়ে যায় ওই ফেব্রিকটা মানে শেষ হয়ে রোলার যদি শেষ হয়ে যায়, এরপরে যদি স্যার আমরা ওরপরে আলাদাভাবে কিছু লেয়ার বা সংকেতমূলক কিছু যদি চিহ্ন ইউজ করে থাকি, মানে আমার যখন ফ্যাব্রিকে ও একটু বেশি মানে আর একটু সংক্ষেপে করতে হবে, যা ফ্যাব্রিক এর প্লাই সব শেষ হয়ে গেছে, এবার ভেতরে আমি একটা ডিফারেন্ট কাগজ দিব, একটা চিহ্ন থাকবে, চিহ্নটা কোন জায়গায় থাকবে, চিহ্নটা আপনি বাইরে দিয়ে আঁকতে পারতেছেন না, বা ওটার উপরতে আপনি মার্কার দিয়ে লিখতে পারবেন না, তাহলে কি ওটা ইউজ করা যাবে? ভিতরে আমি জাস্ট একটা আর্ট পেপার দিয়ে দিব এরকম অন্য কালার, বা আমি একটা প্লাস্টিক লেয়ার দিয়ে দিব, লেয়ার দিলে আমি বুঝতে পারবো যে এগুলো একটা শেড। তারপরে আবার আর আপনারা কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন সব সময়, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমি আবার অন্য আরেকটা গ্রেড মানে স্প্রেড করা শুরু করব। তারপরে আবার ওখানে যদি আবার গ্রেড চেঞ্জ হয়, ওই প্লাইটা শেষ। সচরাচর ফ্যাব্রিকের যে রোলগুলো আমার আপনাদের মনে আছে, রোল দেখাইছিলাম যে ফ্যাব্রিকের রোল কেমন হয়, একটা রোলের থেকে আরেকটা রোল একটু হলেও ডিফারেন্ট হয়, এবং এটা সবসময় অ্যাভয়েড করা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, যে একটা রোলের ফ্যাব্রিক কাট প্যানেল, একটা রোল থেকে কাটা স্লিভ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, কলার, প্লাকেট, এগুলো যাতে অন্য আরেকটা রোলের কাপড়ের সাথে মিশে না যায়।
আর তারপরে আপনারা যখন ইন্ডাস্ট্রিতে ভিজিটে যাবেন বা আপনারা ইউটিউবে দেখলেও দেখবেন এই যে ফ্যাব্রিক যখন কাটা হয়, কাটিংয়ে তো ভিডিও দেখাবো, তখন দেখবেন প্রত্যেকটা ভিতরে একটা একটা করে কাগজ আছে, একটা রোলের ভিতরে 3-4 জায়গায় কাগজ আছে। তো ওই কাগজটা ওই জন্য দিচ্ছে যে একটা রোল শেষ হয়ে গেছে, আরেকটা রোল শুরু হওয়ার আগে ওখানে একটা ওই যে ওগুলাকে পেপারও বলে, নাইলন পেপার বলে, তারপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে নাইলন পেপার বলতো, ওগুলো প্রচুর পরিমাণে থাকে, ওগুলা ফেলে দেয় আর কি, টিস্যু টাইপের কাগজ। আচ্ছা, অ্যাভয়েডেন্স অফ ফিউশন ডিউরিং কাটিং। এই ফিউশন বলতে কি বোঝাচ্ছে? নিউক্লিয়ার যে রিয়াকশন, নিউক্লিয়ারের ভিতর নিউক্লিয়ার ফিশন বলে, নিউক্লিয়ার ফিউশন বলে। তো ফিউশন বিক্রিয়া সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, কোনটা একটা বলেন? হ্যাঁ, ফিউশন হচ্ছে যুক্ত হওয়া, দুইটা অণু বা পরমাণু একসাথে যুক্ত হয়ে যাওয়া। তো এখানে ফিউশন বলতে কি বোঝাচ্ছে? ফিউশন অফ প্লাইস বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, যে আমার ঘর্ষণের ফলে এই যে কাটিং মেশিন যখন ঘুরতেছে, স্ট্রেট রাউন্ড নাইফ জোরে জোরে মানে প্রচণ্ড গতিতে ঘুরতেছে, বা স্ট্রেট নাইফও তো মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করে তো জিনিসটা কাটতেছে, বা অটোমেটিক কাটিং মেশিন আপনারা দেখছেন ভিডিও, ড্রিল মেশিন সরাসরি ড্রিল করে ঢুকে যাচ্ছে, তখন কি একটা ফ্যাব্রিকের সাথে আরেকটা ফ্যাব্রিক ঘর্ষণের ফলে লেগে যেতে পারে। একটা ফ্যাব্রিকের প্লাইয়ের সাথে আরেকটা ফ্যাব্রিকের প্লাই যদি কোনো একটা সাইডে লেগে যায়, তাহলে বুঝবেন ওই সাইডটা নষ্ট হয়ে গেছে, ওইটা আবার সেলাইয়ে ইউজ করা যাবে না। রয়েজ, ওখানে রয়েজ হয়ে যাবে, মানে আপনি যখন দুইটা সেপারেট করতে যাবেন অবশ্যই দেখবেন যে ওই জায়গায় রয়েজ হয়ে গেছে, বা ওই জায়গায় কিছু এরিয়া মিসিং হয়ে গেছে। দুইটা কথার কথা, আপনারা যদি স্কুলে এরকম ঘটনা ঘটছে কিনা জানি না, কারোর চুলে কি কেউ চুইংগাম লাগাই দিছে এরকম? হ্যাঁ, তো চুল কি কাটা লাগছে না পরে ওই জায়গা থেকে? হ্যাঁ, তো এরকম চুল কাটা লাগছে কয়বার? হ্যাঁ, তো তাহলে চিন্তা করেন যে চুল যখন ওরকম কেটে ফেলা লাগতেছে, তখন কি এবার কাপড়ের টুকরাও যে জায়গায় অ্যাটাচ হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে, তখন কি ওই জায়গাটাতে আপনি আর মানে ওই জায়গাটাও কেটে ফেলতে হবে, না হয়তো ওটা আপনি সেপারেট করতে পারতেছেন না, তখন কি ওই কাপড়ের টুকরাটা আর ব্যবহার করা যাচ্ছে? তাই এটা একটা প্রবলেম না? এবং এটা আমাকে অ্যাভয়েড করতে হবে, ফিউশনটা অ্যাভয়েড করতে হবে। তাহলে ফিউশন কীভাবে অ্যাভয়েড করব? During the time of cutting of fabric lay with cutting knife, heat is created due to the friction between fabric and knife. যেই ছুরিটা দিয়ে কাটতেছি, এটা স্ট্রেট নাইফ হইতে পারে, ব্যান্ড নাইফ হইতে পারে, রাউন্ড নাইফ হইতে পারে, অটোমেটিক নাইফ হইতে পারে, কাঁচি হইতে পারে, তখন আমার কাপড়ের সাথে যে কাঁচিটার ঘর্ষণ হবে, সেই ঘর্ষণটা আমি কীভাবে রোধ করব? দ্য ফ্যাব্রিক্স ইন হুইচ দ্য থার্মোপ্লাস্টিক ফাইবার দোজ ফাইবার মেল্ট ডিউ টু ফ্রিকশন হিট। থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং, দুই রকমের ফাইবার, এগুলো আপনারা হচ্ছে পলিমার, এগুলো আপনারা পড়ছেন, কি বলে পলিমার অ্যান্ড পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এগুলো আপনারা পড়ছেন। তো এগুলো ছিল, এখন যদি না পান তাহলে আরেকবার একটু দেখে নেবেন। থার্মোপ্লাস্টিক ফাইবার যেগুলো আছে, স্পেশালি ধরেন পলেস্টার, এই যেখানে লেখাই আছে, অ্যাজ এ রেজাল্ট দ্য মেল্টেড ম্যাটার টেক দ্য ফর্ম অফ পলেস্টার বিড অর গ্রেইন ডিউ টু জয়নিং টুগেদার অর দ্য কাটিং এন্ডস join with another. As a result, it becomes much inconvenient to separate the pattern and defective patterns are created. তাহলে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল যেগুলা, পলেস্টার, ওইটা হচ্ছে আপনি যখন খুব জোরে কাটতে যাবেন, ঘর্ষণ সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু ওখানে কি হয়ে যাবে? পলেস্টারের সাথে পলেস্টার জোড়া লেগে যাবে, মানে প্লাই 1-এর সাথে প্লাই 2-এর ফ্যাব্রিক জোড়া লেগে মানে অ্যাটাচ হয়ে যাবে ওই জায়গাটাতে। তো এটা তাহলে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? ঘর্ষণ অ্যাভয়েড করতে হবে। ঘর্ষণ কি আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারতেছেন? ঘর্ষণ তো হবেই। যেমন আপনারা এখন সবাই বসে আছেন, আপনাদেরও কি নিজেদের সিটের সাথে নিজেদের কাপড়ের ঘর্ষণ হচ্ছে না? যদি খুব মানে নিজেদের চেয়ারে আমি চলে যাওয়ার পর একটু জোরে মুভমেন্ট করে দেখবেন, ওই জায়গাটা গরম হয়ে যাচ্ছে না? হিট জেনারেট হচ্ছে। তো ওই জন্য জোরে ফ্যাব্রিক কাটার সময় ওরকম তাড়াহুড়া করা যাবে না, একটা নির্দিষ্ট গতিতে কাটতে হবে। যে ঘর্ষণও হবে, হিট জেনারেটও হবে, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আপনার নিয়ন্ত্রণে কি, যে আমি যদি খুব জোরে কাটি তাহলে ওখানে ফ্যাব্রিক জোড়া লেগে যাওয়ার চান্স আছে, ওই জন্য তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া তাও তো করে, কী জন্য করে? একটু ওই পাশে আড্ডা দিতে গেছিলো বা কিছু একটা ব্রেক, মানে একটা ব্রেকের জন্য গেছিলো, তার এখন একটার ভিতরে কাপড়গুলো কেটে ফেলতে হবে, একটার ভিতর কাপড় না শেষ করতে পারলে সুপারভাইজার এসে বকা দিবে। তো তখন মাঝে মাঝে করে ওইরকম তাড়াহুড়া করে, আর অ্যাক্সিডেন্ট হয়েও যায়।
এই জন্য যারা অভিজ্ঞ তারা জানে যে তাদের কোন কোন জায়গায় প্রবলেম হবে, তারা ওই জায়গাটায় মানে তাড়াহুড়া করলেও ওই ব্যাপারে তারা থাকে, মানে অ্যালার্ট থাকে। অ্যাভয়েডেন্স অফ ডিস্টরশন। ডিস্টরশন বলতে কি বোঝায়? ডিস্টরশন, এই ওয়ার্ডটা, ডিস্টরশনের অর্থ জানেন? ডিস্টরশন হচ্ছে পথ থেকে সরে যাওয়া। যে এখন আপনারা ইউনিভার্সিটি অফ স্কলার্সের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন, বের হয়ে মাঝখানে ঢাকা ইউনিভার্সিটি পড়ে গেছে, ওখানে একটা ফেস্টিভ্যাল চলতেছে বা ওখানে কোনো একটা কনসার্ট চলতেছে, তখন বাস থেকে ওখানে নেমে গেলেন, নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে গেলেন, এটা একটা ডিস্টরশন। আপনারা হচ্ছে আজকে আসছেন ফ্যাব্রিক স্প্রেডিং সম্পর্কে লেখাপড়া করার জন্য, এখন ভার্সিটিতে এসে আবার কোনো একটা অন্য কিছু চলতেছে, মাথার মনোযোগ অন্যদিকে ঘুরে গেছে, বা নিজেদের ব্যাচমেটদের ভিতরে আজকে এমন একটা ড্রামা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, মাথার ভিতরে এখন শুধু ওইটা আছে যে আমাকে তো এই স্যার ক্লাসে আসার আগে অমুকজন এই কথাটা বলছে, এখন তাকে আমি পাল্টা কি বলবো, তাকে তো একটা উত্তর দিতে হবে, বা সে আমার সাথে একটা খারাপ বিহেভ করছে, আমার তো এখন তার সাথে কিছু একটা করতে হবে। এটাও ডিস্টরশন, নিজের লক্ষ্য থেকে ছুটে যাওয়া। আচ্ছা, মানে অনেকের মনে হচ্ছে ডিরেক্ট আমি হিট করে ফেলছি অনেককে, মানে তারা এইসব চিন্তা ভাবনাই করতেছিল। ফোকাস থাকতে হবে, এগুলো গায়ে নেওয়া যাবে না। অনেক সময় তো ফোকাস থেকে বিচ্যুত হয়ে যায়। হ্যাঁ, ওইটাই ডিস্টরশন। ডিস্টরশন অ্যাভয়েড করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনার যখন ফ্যাব্রিক কাটতেছেন, হিট তো জেনারেট হচ্ছেই, আপনাকে মানে থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে আপনার সাইড থেকে যাতে হিট কম জেনারেট হয়। মানে আরেকজন কি করবে ওই অ্যাকশনটার উপর আপনার নিয়ন্ত্রণ নাই। আপনার সামনের যে মানুষটা, তার অ্যাকশনের উপর আপনার নিয়ন্ত্রণ নাই, আপনার নিয়ন্ত্রণ আছে কার অ্যাকশনের ওপর? তো আপনার নিজের অ্যাকশন আপনাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে, তাহলে ড্যামেজ কম হবে, ওভারঅল ড্যামেজ কম হবে। দুইজনই যদি কন্ট্রোলের বাইরে চলে যান, যেমন ইন্ডিয়া আর পাকিস্তান 3 দিনের যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়ে দেখলো যে দুইজনই গরিব দেশ, আরও গরিব হয়ে যাবে, মানে কয়দিন পর বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়েও গরিব হয়ে যাবে, দেখে দুইজনই নিয়ন্ত্রিত হয়ে থেমে গেছে। আচ্ছা, তো এখানে ডিস্টরশন বলতে কি বোঝাচ্ছে? আমি যেই ছুরিটা দিয়ে কাটবো, ছুরিটা দিয়ে কাটার সময় আমার যেন কি বলে, there may be folding marks or crinkle marks in the fabric ply at the bottom of lay due to friction with the base plate of the knife. As a result, the defective pattern may be made after the cutting of the fabric. For removal of such type of inconvenience, fabric lay is made on smooth paper. তাহলে এখানে কি বোঝাচ্ছে? শুরুতে আমি ফ্যাব্রিক স্প্রেড করলাম, স্প্রেড করতে করতে এটার উপর আমি অনেকগুলো ফ্যাব্রিক স্প্রেড করলাম, একটা ফ্যাব্রিক প্লাই স্প্রেড করলাম, তার উপর আরও 69টা প্লাই স্প্রেড করলাম, টোটাল তাহলে 70টা ফ্যাব্রিক প্লাই হয়ে গেল, তাই না? তো হ্যাঁ, 69টা দিলে 70টা হয়। আচ্ছা, তো এখানে 70টা ফ্যাব্রিক প্লাই হয়ে গেল, তো আমার একদম নিচের যে ফ্যাব্রিক প্লাইটা, ওটার উপর সবগুলো ফ্যাব্রিক প্লাইয়ের প্রেশার পড়তেছে না? আর যখন আমি কাটতেছি, প্রথম ইম্প্যাক্টটা পড়তেছে কার ওপর? নিচেরটা আর উপরেরটা, তাদের উপরই ইম্প্যাক্ট সবচেয়ে বেশি থাকে। যেমন এখানে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার কিন্তু সামনে যারা আর পিছনে যারা একটা কি বলবো, একটা পরিধি আছে, পরিসীমা আছে। আমি যখনই দেখতেছি স্টুডেন্টদেরকে, আমি পরিধির স্টুডেন্টগুলো আগে দেখতেছি, তারপর মাঝখানের স্টুডেন্টগুলো চোখে পড়তেছে। তো ইম্প্যাক্ট জোনে উপরের আর নিচের প্লাইগুলো থাকে, সেই ইম্প্যাক্ট জোনটাতে এই যে ডিস্টরশন হতে পারে। ফ্যাব্রিক যে আমি বিছাচ্ছি, এটা কি ঘটে না যে আপনারা লুজ পেপার, এই যে এখানে যে আমি 4 জনের অ্যাপ্লিকেশন আমি বিছাইছি, নিচের ফ্যাব্রিকটা যে জায়গায়, নিচের কাগজটা যে জায়গায় বিছাইছি আর উপরে যে কাগজটা যে জায়গায় বিছাইছি, মাঝখানে কি কাগজগুলো নড়ে গেছে না? বরাবর ইকুয়ালি আছে। এই জন্য মাঝে মাঝে কি, যখন একসাথে ল্যাব রিপোর্ট সাবমিট করেন, এইভাবে সমান করে দেন না স্যারদেরকে? এইটা ডিস্টরশন, ফ্যাব্রিক প্লাইয়ের ডিস্টরশন। তো এই ডিস্টরশনটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? নিচে একটা প্লাস্টিক পেপার দিয়ে দিতে হবে। এই যে ফ্যাব্রিক প্লাই ইজ মেড অন স্মুথ পেপার, নিচে একটা প্লাস্টিক, মানে আরেকটা জিনিস, আমি যখন আপনাদের ভিডিও দেখাইছি তখন দেখালাম না যে উপরে একটা প্লাস্টিক পেপার কেন দিচ্ছে? ফ্যাব্রিক স্প্রেডিংয়ের এই ধরনের প্রবলেমগুলা, আমার যে গ্রেড এ, গ্রেড বি যাতে মিক্স না হয়ে যায়, ওখানেও প্লাস্টিক পেপার দিচ্ছি, নিচে যাতে আমার ডিস্টরশন না হয় সেটার জন্য আমি দিচ্ছি, আবার উপরেও যাতে আমার সরাসরি ইম্প্যাক্ট হয়ে মানে কি বলে,
ফিউশন না হয়ে যায় দুইটা প্লাইয়ের ভিতর, ওই জন্য আমি প্লাস্টিক পেপার দিচ্ছি। প্লাস্টিক দিলে তার আগে স্যার ডিসক্রিপশন হবে না এটা আমি, হ্যাঁ আমি প্লাস্টিক পেপার মধ্যে পলিথিনের কথা বলতেছি, এটা ওইরকম হয় না, কারণ এটা নিজেরই ওজন অনেক কম। মানে ব্যাপারটা হচ্ছে যারা একটু, যাদের শরীরে চর্বি আছে, মানে একটু যারা মোটা, চর্বি বলতে কি কোলেস্টেরল আছে যাদের শরীরে বেশি, এখন তারা যদি দুর্ভিক্ষের ভেতর পড়ে, মানে ফ্র্যাঙ্কলি এটা আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল দিব, তো দুর্ভিক্ষের ভিতর পড়লে তারা কি বেশি দিন সাস্টেন করবে না? তারা কিন্তু বেশি দিন সাস্টেন করবে। এই যে না, এটা খুবই মানে একটা নির্মম ইয়ে হতে পারে, যেমন ইউটিউবে সব হচ্ছে ইন্টারন্যাশনাল যে নিউজগুলো, যারা ইউটিউবে থাকেন তারা দেখবেন গাজাতে যে এখন ইয়ে হচ্ছে, দুর্ভিক্ষ চলতেছে গাজাতে, তীব্র দুর্ভিক্ষ। ওখানে একটা নিউজ আসলো কি যে 5 মাস বয়সী একটা বাচ্চা মারা গেছে, ওর জন্মের সময় যে ওজনটা ছিল 5 মাস পরে ওর ওজন আরও কমে গেছে। আর আমরা যারা বাঙালিরা, বাঙালিদের কিন্তু হিস্টোরিক্যালি এই যে একটা হিস্টোরি টিভি 18 একটা প্রোগ্রাম হতো, আপনারা তখন ছোট ছিলেন অনেক, OMG এমেরা ইন্ডিয়া, এটা কি দেখছেন কেউ? এটা হচ্ছে ওই কপিল শর্মা শোয়ের যে একজন কমেডিয়ান, সে এটা হোস্ট করতো, উপস্থাপক ছিল। তো ওইটাতে একটা জিনিস বলছে কি যে বাঙালি না, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ যারা, তাদের কিন্তু দেখবেন কারোর কিছু থাক না থাক তলপেটে হালকা চর্বি আছে, একটু ভুড়ি মতো আছে, যেটা আমরা বাঙালিরা ভুড়ি বলে সম্বোধন করি। এটা কি জন্য হয়েছে? এটা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষদের বিবর্তনের কারণে, ইভলিউশনের কারণেই হয়ে গেছে। আপনারা যদি ইতিহাস দেখেন, যখন নীল চাষ করা হতো, ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাউন্ড করলো, পুরা তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরো এরিয়ার উপর ওদের বিজনেস ছিল না, ওরা নীল চাষ করতে বাধ্য করতো। ওই টাইমে কিন্তু অনেকগুলা ইয়ে হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন, ওনারও একটা বিখ্যাত চিত্রাঙ্কন মানে ছবি আছে, কি বলে যেন 74-এর মনন্তর, এরকম 76 না 74 মনে হয়, 76, আচ্ছা যাই হোক। তো এই বাঙালিরা খাদ্যাভাবে থাকতো অনেক, বাঙালিরা ওই জন্য আমাদের হালখাতা যে উৎসবটা, ওটা অনেক বড় উৎসব ছিল, কারণ ওই টাইমে মানুষের হাতে টাকা থাকতো, তারা তখন সেলিব্রেট করতো, যখন নতুন ধান বাসায় উঠাইতে পারতো তারা। তো এই জন্য বাঙালির সার্ভাইভাল মেকানিজম হিসেবে ওইটা এখনও রয়ে গেছে, যে মানে বাঙালিদের দুর্ভিক্ষে পড়া লাগতো, তো প্রায় সময় বাঙালি না সাবকন্টিনেন্টের সবার, ওই জন্য তলপেটে এখনও ওই বডি বায়োলজিক্যাল নিডের জন্য এক্সট্রা কিছু স্টোর করে রেখে দেয়, যাতে যখন খাবারের অভাব হবে তখন ওই জায়গা থেকে নিয়ে ওটা পোষাতে পারবে। তাহলে এটা আমি এখানে কেন বললাম? হ্যাঁ, গাজার আগে আমি আরেকটা কিছু বলতেছিলাম মনে হয়, মানে ফ্যাব্রিক স্প্রেডিংয়ের সাথে কানেক্টেড ছিল কথাটা। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এটা খুবই আনরিলেটেড সাইডে চলে গেছিলো। পলিথিনের আনসারটা, মূলত পলিথিনের ওজন থাকে না, পলিথিনের ভিতরে কোনো সাবস্টেন্স নাই, কিন্তু ওইটা হচ্ছে একটা বড় এরিয়া দখল করে আছে। পক্ষান্তরে ফ্যাব্রিক কিন্তু ওইটা না, ফ্যাব্রিকের ভিতর কিন্তু সেলুলোজ আছে, মানে আপনার কটন ফ্যাব্রিকে সেলুলোজ আছে, আর যদি ওটা সিল্ক হয় বা ওটা যদি উল হয়, তাহলে ওটার ভিতর আছে অ্যামাইনো অ্যাসিড। তো এই জন্য আপনি সেদিনও ভিডিওটা দেখাচ্ছিলাম যখন বলতেছিলেন যে পলিথিন তো লেগে যাবে, তো পলিথিনটা ওই জন্য লাগতে পারে না, কারণ পলিথিনের ভিতরে আসলে কিছুই নাই। ভিডিওটা যে আপনাদের ফাইল আমি শেয়ার করে দিলে, এটা জাস্ট লিঙ্ক দেয়াই আছে, ক্লিক করলে শিট থেকে সরাসরি ইউটিউবে চলে যেতে পারবেন। ওকে, আর ম্যাচিং চেকস অ্যান্ড স্ট্রাইপস, এইটা আরেকটা কেস স্টাডি আপনাদেরকে দিলাম। হ্যাঁ, কামরানের শার্টটা তো সবাই দেখতেছেন তাই না? হ্যাঁ, না ঘুরলেও চলবে। এই কামরানের এই শার্টটা, এটা এখন কাটিং টেবিলে কাটা হবে, তাহলে প্রত্যেকটা পিস স্লিভে যে জায়গাটায় ওর আছে, এই যে দেখেন ওর বাম হাতের সেলাইটা দেখতেছেন, স্ট্রাইপগুলো কি ম্যাচ করা আছে না ম্যাচ করা নাই? সাইড সিমে হয়তো ম্যাচ করা নাই, কিন্তু ওই যে স্লিভ ইয়োক আর স্লিভ কিন্তু পারফেক্টলি ম্যাচ করা কি না?
ঠিক আছে। আমরা তো এইরকম কাপড় আপনারা ইয়েতে কাটবেন কিভাবে? আচ্ছা, এইরকম কাপড় ম্যাচ করে কাটবেন কিভাবে তাহসিন? মানে 70টা প্লাই যখন বিছাবেন এরকম কাপড় কাটবেন কিভাবে? এটা মেক শিওর করবেন কিভাবে যে আমার প্লাই স্ট্রাইপটা বরাবর ঠিক আছে, প্রথম স্ট্রাইপের সাথে দ্বিতীয়টার বা 1 নাম্বারটার সাথে 70 নাম্বারটার স্ট্রাইপ একদম সেম জায়গায় আছে, এটা ইনশিওর করবেন কিভাবে? এই তো, এটা আপনারা গেস করেন। আপনাদেরকে আমি প্রবলেম দিলাম যে এটা ইন্ডাস্ট্রির প্রবলেম, আমরা সলভ করতে পারতেছি না, কিভাবে সলভ করবেন? হ্যাঁ, উইডথের লেন্থ তো সেমই থাকবে, দৈর্ঘ্য প্রস্থ সেমই থাকবে, কারণ আপনার কাটিং টেবিলে আপনি যে একটা মার্কার বানাইছেন, মার্কার ফলো করতে হবে না? আপনার মার্কারটা ওই যে আমি তো আপনাদেরকে বলছি যে মার্কারটার প্রস্থ থাকতো ধরেন হচ্ছে কত, মার্কারটার প্রস্থ থাকতো 0.3 মিটার আর মার্কারটার দৈর্ঘ্য হচ্ছে 1.6 মিটার, মানে একটা মানুষের উচ্চতার সমান। তো ওই মার্কারটার অনুযায়ী তো আমি ফ্যাব্রিক কাটবো, তাই না? কথাটা বুঝতেছেন সবাই? আর প্রবলেমটা তো অবশ্যই ইন্ডাস্ট্রিতে সমাধান আছে, ইন্ডাস্ট্রি তো না হয় চলতো না। স্যার এটা তো এইভাবে কাটা হয়, মানে স্যার কাটার পরে মিলাই তো সেলাই করতেই হয়। ওই যে যখন ওর স্লিপটা মিলাইছে ইয়োকের সাথে মিলাই করতে হয়েছে না, ওটা তো অবশ্যই মিলাই করছে, কিন্তু কাটার সময় যদি ওলট পালট হয়ে যায় তখন কি আর মিলাই সেলাই করতে পারবে? আমি তো ওটাই বললাম, কাটিংয়ের ফল্টগুলো সুইংয়ে গিয়ে ফেস করা লাগে। এটার জন্য স্ট্রাইপ ফ্যাব্রিক এবং চেক ফ্যাব্রিক এগুলোর জন্য আলাদা টেবিল থাকে, সেই টেবিলটা হচ্ছে পিন টেবিল। টেবিলে কিছু সারি কিছু কলামের পরপর কাটা বিছানো থাকে এবং ওই নির্দিষ্ট কাটার ভিতরে নির্দিষ্ট সংখ্যক স্ট্রাইপ ওরা হিসাব করে রাখে। ধরেন প্রতি 3 ইঞ্চি পরপর এরকম এরিয়া পরপর বা 2.5 ইঞ্চি পরপর কাটা বিছানো আছে, তাহলে এই 3 ইঞ্চির ভিতর ওর ওই ফ্যাব্রিকটার 3টা স্ট্রাইপ গেছে। কথাটা আমার ব্যাপারটাকে আমি বুঝতে পারছি? এটা একটা প্রবলেমেটিক বিষয় যে ইন্ডাস্ট্রির সব অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে মানুষজন এত প্রেশারে থাকে এই সব কিছুর ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যায় না। স্যার আমরা গেলে আপলোড করব। মাঝে মাঝে কিছু জায়গায় দেখবেন যে আপনাদেরকে ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, তাহলে তো স্যার মানে ওদেরও কনফিডেন্সিয়ালিটি থাকে। আমাদের গ্রুপের একজন ভিডিও করছে, তারপর ভিডিও হলো Delete সেল করে তারপরে ছেড়ে দিয়েছে, ও বোঝে না। আজকে দেখছে যদি ক্যামেরায় ছবি এই যে এটা একটা অ্যানিমেটেড ছবি, মানে বললাম না ইন্ডাস্ট্রির কত রকম তাদের নিজেদের দেখবেন ইনোভেশন চলে আসছে, তারা ওগুলা নিজের ইন্ডাস্ট্রিতে ইউজ করতেছে, কিন্তু এটা ওই ইন্ডাস্ট্রি থেকে যাতে অন্য ইন্ডাস্ট্রিতে না যায় সেই জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করে রেস্ট্রিক্টেড রাখার জন্য, যে আমরা নতুন কী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ইমপ্লিমেন্ট করছি। এটা একটা এই যে পিন টেবিলের এক্সাম্পল। আইডিয়া পাওয়া যাচ্ছে? জি স্যার। এটা তো সমান না স্যার, কাটাগুলো সমান না।
এগুলো স্যার সমান না বলতে কাটাগুলো কোনগুলো স্যার এখানে যে? এই যে কাটা হ্যাঁ তাহলে স্যার দেখেন স্যার এই যে কাটাগুলো স্যার একটা এই অ্যাঙ্গেল একটা এইভাবে অ্যাঙ্গেল একটা। হুম স্যার এগুলো যদি পিন স্যার যখন আমি স্যার ফ্যাব্রিকটা ডিসপ্লে ছিদ্র হয়ে যাবে না স্যার? না ছিদ্র হবে না, এটা জাস্ট মার্ক করার জন্য রাখতেছে। টেবিলটা এখানে আপনাদেরকে ইমেজ দেখাচ্ছি তো ওই জন্য বুঝতে পারতেছি না। পিন বিদ্ধ করতেছে না ফ্যাব্রিককে, পিন জাস্ট সেপারেট করে রাখতেছে। মানে পিন দ্বারা আমি স্ট্রাইপ সেপারেট করে রাখতেছি যে এই দুইটা পিনের ভিতরে ওর 3টা স্ট্রাইপ যাবে ওর ফ্যাব্রিকের, তারপরে আবার এই দুইটা পিনের ভিতরে ওর 3টা স্ট্রাইপ যাবে। তো স্যার এইগুলো তো মানে হ্যাঁ হ্যাঁ টাইম লাগে, এটার কাটিংটাও খুব যত্ন সহকারে করতে হয়, এটার সুইংটাও যত্ন সহকারে করতে হয়। এটার জন্য এইরকম স্ট্রাইপ ফ্যাব্রিকের কাজ এই জন্য ঝামেলা। হুম বুঝিনি। ঠিক শার্টের দাম তো কমই আছে না? হ্যাঁ না না দাম কম বলতে আমাদের বাংলাদেশের বাজারে কি হয়, আমাদের বাংলাদেশের বাজারে মোস্ট অফ দ্য কেস ডিফেক্টেড মানে যেগুলো কিউসি ফেল করছে, কোয়ালিটি কন্ট্রোল ফেল করছে, ওই আইটেম চলে আসে। আর মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হচ্ছে ফ্যাব্রিক ডাই করে ফেলছে। মানে এই যে জুলাইও যে হলো, জুলাইতেও যে দেশে একটু পলিটিক্যাল অস্থিতিশীলতা থাকলো, এরপরে অনেক বায়ার অর্ডার ক্যান্সেল করে। তো বায়াররা যখন অর্ডার ক্যান্সেল করে ওই আইটেমগুলো সস্তায় চলে আসে। আপনারা এই যে পলিস্টারের ক্ষেত্রে কম দামে জিনিসটা পাওয়া যায়, ভিসকোসের ক্ষেত্রে কম দামে পাওয়া যায়। অ্যাকচুয়াল ভালো মানে কটন যে শার্টটা, প্রিমিয়াম কটনের যে অ্যাকচুয়াল ভালো করে বানানো শার্ট, ওই শার্টটা আপনি রিটেল মার্কেট থেকে কিনতে গেলে কি বলবো, ওটার প্রোডাকশন কস্টই আসলে পড়ে হচ্ছে 500 থেকে 700-800-র ভেতরে। ওটা তখন কিনতে গেলে 1500-2000-এর নিচে কিন্তু কিনতে পারার কথা না। বুঝতে পারছেন, আমরা আসলে যেগুলো পাই আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 6000-এর উপরে, তাও কি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তাছাড়া মিরপুরে বা চেয়ারম্যান বাড়িতে যেগুলো আছে জাস্ট 3 তলা বা 2 তলা পুরোটা নিয়ে গার্মেন্টস, এই ফ্লোরটা দিয়ে এই ক্লাসরুমটা দিয়ে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে ফেলা পসিবল। তো সেই সব জায়গাতে তো আপনি যেই জিনিসগুলো পাচ্ছেন, আপনার কাছে প্রচুর পরিমাণে সারপ্লাস ফ্যাব্রিক আছে। সারপ্লাস ফ্যাব্রিক মানে কি, ফ্যাব্রিকটা কিনে আনা হয়েছে একটা কারণে, সেই ওই যে মার্চেন্ডাইজারও যখন অর্ডার দেয় আমার 100% ফ্যাব্রিক লাগবে, ও তো 10% অ্যালাউন্স দিয়ে ফ্যাব্রিক দেয়, মানে অর্ডার দেয়। ও ওর দরকার 100 গজ, ও আনবে 110 গজ, ওই 10 গজটা থাকতেছে না, সেই 10 গজটা তো বাড়তি, ওটার বিজনেসও করে ফেলছে। আমরা ওই সারপ্লাস জিনিসপত্র দিয়ে চলতেছি, ওই জন্য আমাদের মানে মোটামুটি কম দামে জিনিসগুলো হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ওই প্রোডাক্টের দামে কিনতে চান তাহলে অনেক খরচ করা লাগবে। স্পেশালি মেয়েদের যে ব্রাইডাল ড্রেসগুলো আছে, লেহেঙ্গাগুলো আছে, ওগুলোর দাম দেখিয়েন। রাজস্থানের পাঞ্জাবি দেখিয়েন, 45,000 টাকা একটা পাঞ্জাবি দাম। যদিও প্রোডাকশন কস্ট অত হচ্ছে না, কিন্তু কমও না। দর্জি বাড়িতে গিয়ে একটা শার্ট দেখবেন 2500-3000-এর নিচে মানে কটনের ভালো শার্ট পাবেন না, এই আর কি। তবে একটা ভালো জিনিস, একটা ভালো ফ্লো আসতেছে, সেটা হচ্ছে দেশীয় ব্র্যান্ড অনেক ওঠার চেষ্টা করতেছে। কিন্তু এটারও খারাপ দিক কি, খারাপ দিক হচ্ছে মানে দুর্বলতা, উইকনেস কি, দেশীয় ব্র্যান্ড উঠতেছে ঠিক আছে, কিন্তু দর্জি বাড়ির নিজস্ব শার্ট ইন্ডিয়ায় বিক্রি করতে পারতেছে না, বা দর্জি বাড়ির নিজস্ব শার্ট আমেরিকাতে বিক্রি করতে পারতেছে না। তো যদি ও সরাসরি নিজের ব্র্যান্ডের শার্ট বিক্রি হচ্ছে, শার্ট কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে কার নামে, জারার নামে, H&M-এর নামে, ওয়ালমার্টের নামে, আমেরিকান ইগলের নামে। ওই জন্য ডলারটা ওরা আর্ন করে নিচ্ছে, আর আমরা শুধু জাস্ট প্রোডাকশন, ওই যে কস্ট অফ মেকিং, CM কস্ট অফ মেকিংটা পাচ্ছি। এই জন্য আমরা না হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়েও ভালো বিজনেস করা পসিবল, কিন্তু আমরা ওই যে মানে আপনার এই একটা প্রবলেম খুবই, মানে আপনারা কোনো কেস স্টাডি কম্পিটিশনে গেলে, বিজনেস কেস স্টাডিতে খুব ফ্রিকোয়েন্টলি দেওয়া হয় যে বাংলাদেশ থেকে কেন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি করতে পারতেছে না। কেন এটা আপনাদেরকে দেওয়া হয়, এবং আপনাদের থেকে, আপনারা আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, আপনাদেরই সবচেয়ে বেশি ফ্রি টাইম প্লাস পটেনশিয়াল আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে রিজন বের করার। তো তার ভিতর যেমন একটা রিজন হতে পারে বাংলাদেশ মার্কেটিংয়ের দিক থেকে বা ম্যানেজমেন্টের দিক থেকে অনেক উইক, এবং এটা ইন্ডাস্ট্রিতে বাস্তব উদাহরণ আছে যে বাংলাদেশি ম্যানেজারের আন্ডারে ইন্ডাস্ট্রি ছিল, ইন্ডাস্ট্রি লাভ করতে পারতেছিল না। শ্রীলঙ্কান একজন ম্যানেজার দিয়ে দিছে, আমার নিজের ম্যানেজারও শ্রীলঙ্কান ছিল, আমার আমাদের ম্যানেজার যিনি ছিল, বস যিনি ছিলেন, উনি শ্রীলঙ্কান ছিলেন। তো তাদের ম্যানেজমেন্টের স্কিল ভালো, মরিশাস থেকে মানুষ আসে, তাদের ম্যানেজমেন্ট স্কিল ভালো, তুরস্ক থেকে ম্যানেজার নিয়ে আসে, তাদের ম্যানেজমেন্ট স্কিল ভালো। আমাদের নিজেদের এডুকেশনে বা আমাদের ওভারঅল সব কিছু থেকে আমরা ওইরকম দক্ষ ম্যানেজার তৈরি করতে পারতেছি না।
মুখস্থ ইঞ্জিনিয়ার তো ওইটাই বলতেছি, এই জন্য এই প্র্যাকটিক্যাল প্রবলেম বেশি বেশি ফেস করতে হবে। আপনাদের দেশেই অনেক টাকা আছে, ওগুলো বিদেশিরা নিয়ে যাচ্ছে, কারণ আমরা প্রফিট জেনারেট করে দিতে পারতেছি না। তো এই জন্য দেশে যে ব্র্যান্ডগুলো আত্মপ্রকাশ করতেছে, এটা একটা গুড সাইন। 10টা ব্র্যান্ড যদি উঠে, সেখান থেকে একটা ব্র্যান্ড একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, এই আর কি। মেথডস অফ ফ্যাব্রিক স্প্রেডিং তাহলে নেক্সট দিন পড়াবো।